হ্যালো আমার প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে হাসিবুর রহমান। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি ডেল কার্নেগির লেখা অডিও বুক চিন্তা ছাড়ুন, সুখে থাকুন। বাকি পর্বগুলো শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শুনতে পারেন। তো চলুন আজকের মূল্যবান অডিও বুকটি শুরু করা যাক। কিভাবে চিন্তা দূর করবেন? চিন্তা দূর করা বা চিন্তাকে বশীকরণ করার জন্য আপনাকে সর্বদা ব্যস্ত থাকতে হবে। চিন্তিত ব্যক্তিদের সর্বদা কাজের মধ্যে ডুবে থাকা উচিত, তা না হলে সে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়বে। আমি সেই রাতের কথা জীবনে কোনো দিন ভুলতে পারবো না। সেই সময় ম্যারিওয়াল জে ডগলস ছিল আমার কক্ষের একজন বিদ্যার্থী। আমি এখানে ওর আসল নামটা দিচ্ছি না, কারণ কিছু ব্যক্তিগত কারণের জন্য সে আমাকে তার নাম সকলের সামনে প্রকাশ করতে নিষেধ করেছিল। কিন্তু তার জীবনের কিছু প্রকৃত ঘটনার কথা এখানে তুলে ধরব। সে নিজের মুখে সেই ঘটনার উল্লেখ ক্লাসে সকলের সামনে করেছিল। তার বাড়িতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা সে আমাদের বলেছিল। আর এই ঘটনা একবার নয়, দুইবার প্রত্যক্ষ করেছিল সে। প্রথমে তার 5 বছরের বাচ্চা মারা যায়। তাকে সে খুবই ভালোবাসত। প্রথমে সে আর তার স্ত্রী ভেবেছিল যে তারা এই শোক কিছুতেই মেনে নিতে পারবে না। কিন্তু যখনই তারা 10 মাস বাদে ভগবানের আশীর্বাদে পুনরায় আরেকটি মেয়ের মুখ দেখতে সক্ষম হয়, তখন তারা নিজেদের সামলে নেয়। কিন্তু 5 দিনের মাথায় সেও এই পৃথিবী ছেড়ে চলে যায়। 2 বার এমন চরম আঘাত সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। ম্যারিয়েল বলে, আমি এই আঘাত সহ্য করতে পারছিলাম না। আমি শুতে, খেতে বা কোথাও একটু শান্ত হয়ে বসতে পর্যন্ত পারতাম না। আরাম করার কথাটা জীবন থেকে চলে গেছিল। আমার ভেতরে আর কোনো শক্তি ছিল না। আত্মবিশ্বাস ভেঙে চুরে একাকার হয়ে গেছিল। শেষ পর্যন্ত সে ডাক্তারের কাছে যায়। একজন তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বলে, আর অন্যজন তাকে বাইরে কোথাও ঘুরে আসার পরামর্শ দেয়। সে দুটি উপায় অবলম্বন করে দেখে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। মনে হতো আমার শরীর যেন শিলে বাঁধা, আর যতদিন যাচ্ছে তা যেন আরও কষে বাঁধছে আমাকে। দুঃখের এমন আঘাত সে আর সহ্য করতে পারছিল না। কিন্তু ভগবানের দয়ায় তখনও আমার 4 বছরের একটা ছেলে জীবিত ছিল। সে আমাকে সমস্যা সমাধান করতে সাহায্য করেছিল। একদিন দুপুরে যখন আমি দুঃখের সমুদ্রে নিমজ্জিত, তখন সে আমার কাছে এসে বলে, ড্যাডি, আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তখন আমার নৌকা বানানোর মতো কোনো মুডই ছিল না। সত্যি বলতে কি, তখন আমার কোনো কিছু করারই কোনো মুড ছিল না। কিন্তু আমার ছেলে ছিল খুবই জেদি প্রকৃতির। তার সামনে আমাকে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতেই হয়। তার সেই রয়্যাল নৌকা তৈরি করতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল। তার নৌকা বানানো শেষ করার পর আমি বুঝতে পারি যে গত কয়েক মাস বাদে আমি যেন একটু চিন্তামুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। বহুদিন বাদে মানসিকভাবে একটু শান্তি বোধ করার সুযোগ পেয়েছিলাম। এই অনুসন্ধান আমার ঘুম ভাঙিয়েছিল, আর আমাকে ভাবতে বাধ্য করে কয়েক মাস বাদে আমি কিছু ভাবছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে যখন আমি কোনো কাজ করার কথা ভাবতাম আর তার জন্য পরিকল্পনা গড়তে শুরু করতাম, তখন আমি আর অন্য কিছু চিন্তা করার মতো অবস্থায় থাকতাম না। একটা নৌকা বানাতে গিয়েই বুঝেছিলাম যে নিজেকে কোনোভাবে ব্যস্ত রাখতে পারলে আমি এই চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবো। তখন আমি ঠিক করি যে যে কোনো উপায়ে নিজেকে ব্যস্ত রাখব। পরের দিন রাতে আমি সারা বাড়ি ঘুরে দেখি কি কি কাজ করা জরুরি তার একটা তালিকা প্রস্তুত করে ফেলি। তখন দেখি সামনে হাজারো কাজ পড়ে আছে।
ঘরের দরজা জানালা মেরামত করার প্রয়োজন দেখা দিয়েছিল, পর্দাগুলি পরিষ্কার করার দরকার ছিল, সেই সাথে জলের কল ও নালাও ঠিক করার প্রয়োজন দেখা দিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন যে আমি এক সপ্তাহে 242টা কাজের তালিকা বানিয়ে ফেলেছিলাম। গত 2 বছরে আমি এর মধ্যে বেশিরভাগ কাজ করে ফেলেছি। সেই সাথে নিজেকে প্রেরণাদায়ক গতিবিধির সাথে সংযুক্ত রাখার চেষ্টা করেছি। এখন আমি একটা স্কুল বোর্ডের চেয়ারম্যান, সেই সাথে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। সপ্তাহে 2 দিন পৌরদের সান্ধ্য কলেজেও যোগদান করে থাকি। আমি বহু মিটিংয়ে অংশ নিই, রেড ক্রসের জন্য চাঁদা একত্রিত করি, সেই সাথে নিজেকে অন্য গতিবিধির সাথেও যুক্ত রাখার চেষ্টা করি। এখন আমি এত ব্যস্ত যে চিন্তা করার সময়ই পাই না। চিন্তা করার জন্য সময় পাই না, এই কথাটা বলেছিলেন চার্চিল। যুদ্ধের সময় তাকে 18 ঘন্টা কাজ করতে হতো। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন সংকটজনক পরিস্থিতি নিয়ে তিনি নিশ্চয়ই খুবই চিন্তিত। তখন তিনি বলেছিলেন, আমি খুবই ব্যস্ত, আমার কাছে চিন্তা করার মতো সময় নেই। চার্লস কেটরিংও এই প্রকৃতির মানুষ ছিলেন। তিনি যানবাহনের জন্য সেলফ স্টার্টের আবিষ্কারও করতে চেয়েছিলেন। তিনি বিশ্ববিখ্যাত জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হিসাবে অবসর গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় তিনি এতই গরিব ছিলেন যে গবেষণা করার মতো জায়গা তার কাছে ছিল না। প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য তিনি যে $1500 খরচ করেছিলেন তাও তার স্ত্রীর উপার্জিত অর্থ ছিল, যা তিনি পিয়ানো শিখিয়ে উপার্জন করেছিলেন। পরে তাকে নিজের জীবন বীমা থেকে $500 ঋণ নিতে হয়। যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে এমন প্রতিকূল পরিস্থিতিতে কখনো চিন্তা হয়নি, তখন তার স্ত্রী বলেন, এত চিন্তা হতো যে ঘুমাতে পর্যন্ত পারতাম না। কিন্তু মিস্টার ক্যাটরিংয়ের মধ্যে কোনো চিন্তা ছিল না। সে এতই কাজে ব্যস্ত থাকতো যে চিন্তা করার সময় পর্যন্ত পেত না। মহান বিজ্ঞানী পাস্চার বলেছিলেন, পুস্তকালয় ও গবেষণাগারেই শান্তি পাওয়া যায়। কিন্তু সেখানে কেন শান্তি পাওয়া যায়? কারণ সাধারণত পুস্তকালয় ও গবেষণাগারে মানুষ নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তাদের কাছে অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় থাকে না। যারা গবেষণা করে তাদের নার্ভাস ব্রেকডাউন হয়েছে বলে শোনা যায় না, কারণ তাদের কাছে এমন বিলাসিতার সময় থাকে না। ব্যস্ত থাকার মতো সাধারণ একটা বিষয় কিভাবে আমাদের চিন্তা দূর করে, এটার পিছনে একটা নিয়ম আছে। আর মনোবিজ্ঞানে বলা কয়েকটা নিয়মের মধ্যে এটা অন্যতম। এই নিয়ম হলো, যে কোনো মানবীয় মস্তিষ্ক তা যতই প্রভাবশালী হোক না কেন একটা সময়ে একাধিক বিষয় নিয়ে ভাবতে পারে না। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই বিচার করে দেখুন। এবার আপনি হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে একসাথে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও কাল সকালে আপনাকে কি কি কাজ করতে হবে তার পরিকল্পনা গড়ে তোলার চেষ্টা করে দেখুন তো। আপনি একসাথে 2টি বিষয় নিয়ে ভাবতে পারছেন না, আপনাকে এক এক করে ভাবতে হচ্ছে। এটাই হলো ভাবনার ক্ষেত্র। আমরা কোনো রোমাঞ্চকর কাজ করার সময় উৎসাহিত বোধ করি, তখন আমরা ব্যস্ত হয়ে যাই, আর তখনই আপনি চিন্তার হাত থেকে রেহাই পান, কারণ একটা ভাবনা আপনাকে আরেকটা ভাবনার থেকে রেহাই দেয়। আর এই সত্যের দ্বারাই সৈন্যদের মনোচিকিৎসক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চমৎকারিত ঘটাতে সক্ষম হয়েছিল। সৈন্যরা যুদ্ধের ময়দানে প্রচণ্ড ঘাবড়ে যাওয়ার ফলে সেখান থেকে বাইরে এসে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছিল। ওদের ব্যস্ত রাখো, এই চিন্তাধারার সাহায্যেই তাদের চিকিৎসা করা হতো, ঔষধ দেওয়া হতো। নেশাগ্রস্ত লোকেদের প্রতিটা মুহূর্তে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করা হয়। সেগুলির মধ্যে বেশিরভাগ সময়টাই বাইরে কাটানোর বন্দোবস্ত করা হয়, যেমন মাছ ধরা, শিকার করানো, ফুটবল খেলা, গল্ফ খেলা, ছবি তোলা, নাচ গান করা প্রভৃতি। তাদের নিজের অভিজ্ঞতা নিয়ে ভাবার সুযোগই দেওয়া হয় না। যখন কোনো কাজকে চিকিৎসা হিসাবে প্রয়োগ করা হয় তখন তাকে অকুপেশনাল থেরাপি বলা হয়।
এটা কোনো নতুন সন্ধানই নয়। যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে একজন গ্রিক ডাক্তার করেছিলেন। এক ব্যক্তি 1717 সালে কেক্টর স্যানিটেরিয়ামে যাত্রা করেছিল। সেখানে একজন মানসিক রোগীকে সুতো কাটতে দেখে সে অবাক হয়ে যায়। তখন তার মনে হয় যে ওখানে এমন হতভাগ্য লোকেদের শোষণ করা হয়। কিন্তু যখন কেকটস তাকে বুঝিয়ে বলেন যে এই ধরনের রোগীরা কাজ করলে তবেই তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ও তারা মানসিকভাবে শান্তি লাভ করে, তখন তার ভেতরের ভুল ধারণা দূর হয়। যে কোনো মনোচিকিৎসক আপনাকে বলে দেবে যে কাজে ব্যস্ত থাকার মানে অসুস্থ মনের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যানেস্থেসিয়া। হেনরি ডব্লিউ লাংফেলো যখন তাঁবুর যুবতী স্ত্রীকে হারিয়েছিল তখন তার এই টেকনিকই সঠিক বলে মনে হয়েছিল। মোমবাতি থেকে আগুন লেগে পুড়ে মারা যায় তার স্ত্রী। তার চোখের সামনে এই ঘটনা ঘটে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। সেই দুঃখ তাকে পাগল করে তুলেছিল। কিন্তু তার চোখের সামনে তখন ছিল তার ছোট ছোট 3টে বাচ্চা, যাদের দিকে ধ্যান দেওয়াটা খুবই জরুরি ছিল। সেই দুঃখ বুকে নিয়ে লাংফেলো তাদের বাবা মা উভয়েরই কর্তব্য পালন করে। তাদের ঘুরতে নিয়ে যায়, গল্প শোনায়, তাদের সাথে খেলে। সে তার কবিতা দ্য চিলড্রেন্স ওভারে সেই কথা অমর করে রেখেছে। সেই সময় সে দান্তের লেখার অনুবাদ করতে শুরু করেছিল, যাতে করে সে এতটাই ব্যস্ত থাকতো যে নিজের মানসিক শান্তি ফিরে পেতে সক্ষম হয়েছিল। টেনিসন যখন তার সবচেয়ে কাছের বন্ধু আর্থার হলামকে হারিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, আমাকে নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে, তা না হলে নিরাশা আমাকে গ্রাস করবে। আমরা প্রায় সকলেই দৈনন্দিন জীবনের অনুসারে কাজ করে থাকি, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরের সময়গুলি কাটানো দুর্বিষহ হয়ে পড়ে। যে সময়টাই আমরা খালি সময়ের আনন্দ উপভোগ করার কথা থাকে, সেই সময়টাকেই যেন চিন্তারূপী রাক্ষস আমাদের গ্রাস করতে আসে, যার ফলে না আমরা আরাম করতে পারি আর না শান্তি লাভ করি। তখনই আমাদের মনে হয় আমরা শুধু কলুর বলদের মতো খেটেই মরছি না তো, এই কাজের ব্যস্ততায় আমাদের সেক্স এলিপ কম হয়ে যাচ্ছে না তো, প্রভৃতি কথা মাথায় ঘুরপাক খেতে থাকে। আমরা যখন ব্যস্ত থাকি না তখন আমাদের মস্তিষ্ক একদম খালি হয়ে যায়। পদার্থবিদ্যার সমস্ত ছাত্ররাই জানে যে প্রকৃতি যে কোনো খালি স্থানকেই ঘৃণা করে। একটা কথা মাথায় রাখবেন, প্রকৃতিতে কোনো স্থানই খালি নয়। যেখানে কিছুই নেই, সুযোগ পেলে সেখানে হাওয়া ঢুকে পড়ে। সেই প্রকৃতি আমাদের শূন্য মস্তিষ্ক ভরার জন্য দ্রুত গতিতে কাজ করতে শুরু করে, আর আমাদের মাথায় কি ভরে দেয়? সাধারণত চিন্তা। কেন? কারণ চিন্তা, ভয়, ঘৃণা, হিংসা প্রভৃতি ভাবনা খুবই প্রবল, আর বহুকাল থেকে এই ভাবনা নিজের শক্তির সাথে প্রভাব বিস্তার করে চলেছে। এই ভাবনাগুলি এতটাই প্রবল হয় যে তা আমাদের মস্তিষ্কের সমস্ত শান্তি, সূক্ষ্ম বিচার এবং আবেগকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কলম্বিয়ার প্রফেসর জেমস এল মশেল খুব সহজভাবে বলেছিলেন, যখন আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন তখন চিন্তা আপনার ওপর চেপে বসার সুযোগ পায় না। কিন্তু যখন কাজ শেষ করে আরাম করার সময় আসে তখন আপনার কল্পনা শক্তি বিভিন্ন রূপ ধারণ করে আপনাকে তাড়া করে বেড়ায়, বিভিন্ন মূর্খতাপূর্ণ সম্ভাবনার জন্ম দেয়। ছোটোখাটো বিষয়গুলিও তখন বিরাট আকার ধারণ করে আপনার সামনে এসে উপস্থিত হয়। সেই সময় আপনার মস্তিষ্ক একটা যন্ত্রের মতো কাজ করে, যা অকারণে চলে থাকে। এইভাবে অকারণে কোনো যন্ত্র চললে তা জ্বলে যাওয়ার ভয়ই থাকে বেশি। চিন্তার সবচেয়ে বড় চিকিৎসা হলো যে কোনো সৃজনশীল কাজে নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখা। এই সত্যি জানার জন্য বা সেই অনুসারে চলার জন্য আপনাকে কোনো কলেজের প্রফেসর হতে হবে তার কোনো মানে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিকাগোর এক গৃহিণীর সাথে আমার পরিচয় হয়েছিল।
সে আমাকে বলেছিল যে চিন্তার সবচেয়ে বড় চিকিৎসা হলো কোনো সৃজনশীল কাজে নিজেকে লিপ্ত করে দেওয়া। নিউ ইয়র্ক থেকে আমাদের ফার্ম হাউস মিসরি যাওয়ার পথে এই মহিলা ও তার স্বামীর সাথে ডাইনিং কারে আমার পরিচয় হয়েছিল। এই দম্পতি আমাকে বলে যে এই ঘটনার ঠিক আগের দিন তাদের ছেলে পার্ল হারবার সৈন্যদলে যোগদান করেছিল। তার একমাত্র ছেলের কথা ভাবতে ভাবতে মহিলার শারীরিক অবস্থা একেবারে বিগড়ে যায়। সে কোথায় আছে, সুরক্ষিত আছে তো নাকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, সে আদৌ বেঁচে আছে তো নাকি আহত হয়েছে। তখন আমি এই মহিলাকে জিজ্ঞাসা করি সে কিভাবে এই অবস্থার সাথে সংঘর্ষ করেছিল। তখন সে জানায় যে আমি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করি। সবার আগে সে নিজের বাড়ির কাজের লোককে বরখাস্ত করে দেয়। তারপর সে বাড়ির সমস্ত কাজ নিজেই করতে শুরু করে, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয় না। আসলে সংসারের কাজ করার সময় ততটা মস্তিষ্কের ব্যবহার করতে হয় না। মেশিনের মতোই সে কাজ করে যায়। তাই বিছানা গোছানোর সময় বা বাসন মাজার সময়তেও আমার চিন্তা আমার সঙ্গ ছাড়ত না। তখন আমার মনে হয় যে নিজেকে মানসিক ও শারীরিক উভয় দিকেই 24 ঘন্টা ব্যস্ত রাখাটা খুবই জরুরি। তাই তখন নতুন কাজের সন্ধান করতে হয়েছিল। তাই তখন আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যানের কাজ করতে শুরু করি। তাতে করে আমি যা চাইছিলাম তা হয়ে গেছিল। সে বলে আর চারিদিকে ছিল গ্রাহকদের ভিড়। অতি শীঘ্র আমি বিভিন্ন গতিবিধির মধ্যে জড়িয়ে পড়তে সক্ষম হয়েছিলাম। বিভিন্ন গ্রাহক আমাকে দাম, সাইজ, রং প্রভৃতি জিজ্ঞাসা করতে শুরু করে। তখন আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার মতো সময়ই পেতাম না। আর রাতে বাড়ি ফেরার পর নিজের পা দুটিকে আরাম দেওয়া ছাড়া আর কোনো কথাই আমার মাথায় আসতো না। ডিনার শেষ করেই বিছানায় চলে যেতাম আর সঙ্গে সঙ্গে ঘুমও এসে যেত। তখন চিন্তা করার মতো না শক্তি না সময় কোনোটাই পেতাম না। জন কাউপার পয়েজ তার দ্য আর্ট অফ ফরগিভিং এ আনপ্লেজেন্টে যা বলেছিলেন, এই মহিলা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেই শিক্ষাই লাভ করেছিল। তিনি বলেছিলেন, যখন মানুষ নামক পশু তাকে দেওয়া কোনো কাজের মধ্যে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে যায়, তখন তার মস্তিষ্কের কোষগুলি শান্ত হয়ে যায়। সে একটা নিশ্চিন্ত আরামদায়ক শান্তির অনুভব করে। এমন ঘটনা মানুষের সাথে ঘটে। এটা কি কম বড় আশীর্বাদ? বিশ্ববিখ্যাত মহিলা অনুসন্ধানকারী ওশা জনসন আমাকে বলেছিলেন তিনি কিভাবে নিজের চিন্তা ও দুঃখকে জয় করতে সক্ষম হয়েছিলেন। হয়তো আপনি তার জীবনী পড়েছেন। সেটার নাম হলো আই ম্যারিড অ্যাডভেঞ্চার। রোমাঞ্চকর বিষয়ে বলতে যা বোঝায়, এই মহিলার বিয়ে ছিল একেবারে সেই রকম। মার্টিন জনসন যখন ওসাকে বিবাহ করেন তখন তিনি মাত্র 16 বছরের যুবতী। তিনি তাকে কেনুট কানন্স থেকে উঠিয়ে বেনিওর জঙ্গলে নিয়ে যান। 40 বছর ধরে এই দম্পতি সারা পৃথিবী ঘুরে বেড়িয়েছিলেন। তারা এশিয়া তথা আফ্রিকার লুপ্তপ্রায় ওয়াইল্ড লাইফের ওপরে ফিল্ম বানিয়েছিলেন। কয়েক বছর বাদে ফিল্ম নির্মাণের জন্য তারা লেকচরে যাচ্ছিলেন। ডেনভার থেকে কোস্টে যাওয়ার পথে তাদের প্লেন একটা পাহাড়ে গিয়ে ধাক্কা মারে। মার্টিন জনসন সঙ্গে সঙ্গে মারা যান। ডাক্তারদের মতে ওসার আর কোনো দিন বিছানা ছেড়ে ওঠার আশা ছিল না। কিন্তু তারা ওসা জনসনকে চিনত না। 3 মাস বাদে তিনি হুইল চেয়ারে বসে বহু জনতার সামনে ভাষণ দিয়েছিলেন। এই বছরে তিনি 100-র বেশি সভায় ভাষণ দিতে সক্ষম হয়েছিলেন। হুইল চেয়ারে বসেই তিনি সেই কাজ করতে সক্ষম হয়েছিলেন। তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কিভাবে এমন অসাধ্য সাধন করেছিলেন, তখন তিনি বলেছিলেন, আসলে যাতে দুঃখ আর চিন্তা করার মতো সময় আমার হাতে না থাকে, সেই কারণেই আমি এইভাবে জীবন শুরু করেছিলাম। ওসা জনসনের অনেক আগেই টেনিসন বলে গেছিলেন যে আমাকে নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে, তা না হলে আমি হতাশ হয়ে যাব। অ্যাডমিরাল বর্ডও এই সত্যি উপলব্ধি করতে পেরেছিলেন।
তিনি 5 মাস কুমেরুর বরফের স্তূপে একা ঢাকা পড়েছিলেন। এই বরফের স্তূপের ক্ষেত্রফল আমেরিকা ও ইউরোপের দ্বিগুণের থেকেও বড়। তার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীনতম রহস্য। তার 100 মাইলের মধ্যে কোনো জীবিত প্রাণী ছিল না। তার শ্বাস বায়ু ঠান্ডায় জমাট বেঁধে যেত। কানের পাশ থেকে প্রবাহিত হাওয়া বরফে পরিণত হয়ে যেত। তিনি পুস্তক অ্যালোনে তার 5 মাসের অভিজ্ঞতা ব্যক্ত করেছিলেন। সেখানে দিন ছিল রাতের মতো। সেই অবস্থাতে নিজেকে বাঁচানোর জন্য তিনি রাত দিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। তিনি বলেছিলেন, রাতেই আমি আগামী দিন কি কি কাজ করব তার একটা তালিকা বানিয়ে নিতাম। যেমন 1 ঘন্টা আমি নিজেকে বাঁচানোর জন্য সুড়ঙ্গ কাটার কাজ করতাম। আধা ঘন্টা ধরে বরফ গুলিয়ে সমতল করার কাজ করতাম। 1 ঘন্টায় ইন্ধনের ব্যবস্থা করতে হতো। খাওয়ার জন্য আধা ঘন্টা সময় দিতে হতো। আর স্লেজ গাড়ি চালানোর জন্য যে সেতু নির্মাণ করা হয়েছিল তা ভেঙে গেছিল, সেটা মেরামত করতেও 1 ঘন্টা সময় দিতাম। এইভাবে সময় অনুসারে কাজ করার ফলে একটা অনুশাসিত জীবন লাভ করতে সক্ষম হয়েছিলাম। যদি সেই সময় লক্ষ্যহীন জীবন অতিবাহিত করতাম তাহলে আমার জীবনও লক্ষ্যভ্রষ্ট হয়ে যেত। লক্ষ্যচ্যুত দিনগুলি এইভাবেই অঘটনের সময় শেষ হয়ে যায়। আপনি যদি চিন্তিত থাকেন তাহলে নিজের কাজগুলি ঔষধ হিসাবে প্রয়োগ করে দেখতে পারেন। এই কথা স্বর্গীয় ডক্টর রিচার্ড সি কেবট বলে গেছেন। যাদের মনে সংখ্যা, ভয়, দ্বিধা ও সংকোচ থাকে সেই ধরনের মানুষদের কথা ভেবেই তিনি নিজের পুস্তক হোয়াইট ম্যান লিভ রাইট রচনা করেছিলেন। তার মতে কার্য দ্বারা আমাদের মনে যে আত্মবলের সঞ্চার ঘটে সেই শক্তি আমাদেরকে অমর করে দেয়। আপনি বা আমি যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত না রাখি তাহলে আমরাও চার্লস ডারউইনের কথা অনুসারে বিবর গিবসের জন্ম দেব। বিবর গিবস আর কিছুই না, তা হলো কীটপতঙ্গ। তা আমাদের ভেতর থেকে অন্তঃসার শূন্য করে আমাদের সমস্ত ইচ্ছা শক্তিকে হরণ করে। আমি নিউ ইয়র্কের এমন একজন ব্যবসায়ীকে চিনি যে সমস্ত বিবর গিবসকে হত্যা করে দিতে সক্ষম হয়েছিল। তার কাছে চিন্তা করার মতো কোনো ফুরসতি ছিল না। তার নাম হলো ট্রিম্পর ল্যাঙ্গাম্যান। সে ছিল আমার ক্লাসেরই ছাত্র। চিন্তাকে জয় করার প্রসঙ্গে তার মতামত আমার এতই রোমাঞ্চকর বলে মনে হতো যে আমি একদিন ক্লাসের শেষে তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার অভিজ্ঞতার কথা শুনতে শুনতে অর্ধেক রাত হয়ে গেছিল। তার মুখের কথাই তুলে ধরছি। 18 বছর আগে আমি এক চিন্তা করতাম যে রাতে ঘুমাতে পর্যন্ত পারতাম না। স্বভাব খিটখিটে হয়ে গেছিল। মানসিক চাপ বোধ করতাম। আমার ভয় হতো যে আমি যেন নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়ে না যাই। চিন্তার যথেষ্ট কারণও ছিল। আমি ছিলাম ক্রাউন ফ্রুট অ্যান্ড এক্সট্র্যাক্ট কোম্পানির খানজাচি। আমরা স্ট্রবেরির গ্যালন টিনের জন্য $5 লক্ষ নিবেশ করেছিলাম। 20 বছর ধরে একটা আইসক্রিম কোম্পানিকে স্ট্রবেরির গ্যালন টিন বিক্রি করে আসছিলাম। হঠাৎই আমাদের বিক্রি বন্ধ হয়ে যায়, কারণ এই কোম্পানি তখন পয়সা ও সময় বাঁচানোর জন্য ন্যাশনাল ডেয়ারি ও বোটসেন্সের মতো উৎপাদন ব্যবহার করতে শুরু করেছিল। সেই সময় স্ট্রবেরি কিনে আমাদের $5 লক্ষ তো ফেঁসে গেছিলই, সেই সাথে আগামী 10 মাসের স্ট্রবেরির জন্য আরও $10 লক্ষ অগ্রিম দেওয়া হয়ে গেছিল। মাথার ওপর ব্যাংকের $3.5 লক্ষ ঋণ ছিল। বুঝতে পেরেছিলাম যে নবীকরণ না করলে আমাদের পথে বসে যেতে হবে। এটা সত্যিই চিন্তার বিরাট কারণ ছিল। আমি কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করে সমস্ত বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করি। তাকে বলি যে আমরা শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে আছি, কিন্তু সে আমার কথা তো মানেই না। উপরস্থ সমস্ত দোষ চাপিয়ে দেয় আমাদের নিউ ইয়র্কের সেলসম্যানদের উপরে। কিছুদিন কথাবার্তা চলার পর শেষ পর্যন্ত আমার যুক্তি অনুসারে নতুন সাপ্লাইয়ের মালগুলিকে স্যান ফ্রান্সিসকোর বাজারে বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয়। তাতে করে আমাদের সমস্যার খানিকটা সমাধান ঘটে। তখন মনে হয়েছিল যে এবার চিন্তা ত্যাগ করা উচিত, কিন্তু চিন্তা ছাড়াটা খুবই দুষ্কর হয়ে যায়।
আসলে তা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়। নিউ ইয়র্কে ফেরার পর আমি যেন সমস্ত বিষয় নিয়ে আরও বেশি করে চিন্তা করতে শুরু করি। ইটালি থেকে যে চেরি ও আনারস প্লেনে করে আসার কথা ছিল তা নিয়েও চিন্তা হয়। আমি একটা মানসিক চাপ বোধ করছিলাম, সবসময় বিব্রত থাকতাম, রাতে ঘুমাতে পারতাম না। আমি বুঝতে পারছিলাম যে আমি নার্ভাস ব্রেকডাউনের দিকে এগিয়ে চলেছি। শেষ পর্যন্ত হতাশ হয়ে এমনভাবে জীবনযাপনের চেষ্টা করি তাতে করে আমার অনিদ্রার সমস্যা দূর হয় ও আমার চিন্তাও শেষ হয়ে যায়। আমি ব্যস্ত থাকতে শুরু করি। আমি সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করতে থাকি। তাতেই আমি এত ব্যস্ত হয়ে যাই যে আমার কাছে চিন্তা করার মতো আর কোনো সময়ই ছিল না। আগে আমি দিনে 7 ঘন্টা কাজ করতাম, তখন দিনে 15 থেকে 16 ঘন্টা করে কাজ করতে শুরু করি। আমি প্রতিদিন সকাল 8টায় অফিসে পৌঁছে যেতাম আর বাড়ি ফিরতাম মাঝরাতে। আমি নতুন কাজ ও নতুন দায়িত্ব নিয়ে নিই। আমি 3 মাস ধরে এমনভাবেই জীবন অতিবাহিত করেছিলাম। সেই সময়ের মধ্যে আমার চিন্তা করার অভ্যাস শেষ হয়ে গেছিল, তাই পুনরায় নিজের আগের জীবনে ফিরে আসি। আমি আপনাকে 18 বছর আগের কথা বলছি। তারপর থেকে আমি আর কখনো অনিদ্রার সমস্যায় বা বিভিন্ন চিন্তা নিয়ে ভুগিনি। জর্জ বার্নার্ড শ সঠিক ছিলেন। তিনি একটা বাক্যের দ্বারাই সম্পূর্ণ প্রসঙ্গ ব্যক্ত করতে সক্ষম হয়েছিলেন। দুঃখী হওয়ার রহস্য হলো আপনি সুখী কিনা সেই নিয়ে আপনার কাছে চিন্তা করার সময় আছে। তাই এই বিষয়ে ভাবার ঝঞ্ঝাট না নেওয়াই ভালো। নিজেকে বদ্ধপরিকর করে তুলুন, দেখবেন আপনার রক্ত প্রবাহ বৃদ্ধি পেয়েছে, আপনার মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করতে শুরু করেছে। আপনার জীবনে এমন সকারাত্মক প্রবাহের ফলে সমস্ত চিন্তা মস্তিষ্ক থেকে দূরে চলে যাবে। ব্যস্ত থাকুন, ব্যস্ত হয়ে পড়ুন। চিন্তা দূর করার জন্য এর চেয়ে সস্তা ও ভালো ঔষধ সারা পৃথিবীতে পাবেন না। চিন্তার অভ্যাস দূর করার প্রথম নিয়ম, ব্যস্ত থাকুন। চিন্তিত ব্যক্তির সম্পূর্ণরূপে কাজের মধ্যে ডুবে যাওয়া উচিত, তা না হলে হতাশা তাকে গ্রাস করবেই।